ডিফেন্স সেক্টর তো দুর্দান্ত উন্নতি করতে চলেছে, বিশাল পরিমাণ অনুদান দেওয়া হচ্ছে ডিফেন্স সেক্টরের, এবং ডিফেন্স সেক্টরের প্রচুরভাবে আমরা কিন্তু ভারত সরকার উন্নতি করছে আত্মনির্ভর ভারতের মাধ্যমে। বেশ কিছু কোম্পানি রয়ে গেছে, সেগুলো কিন্তু ওভারভ্যালুড। এই ওভারভ্যালুড কোম্পানিগুলো একটা সময় রিটার্ন আমাদের অনেক দিয়েছে, কিন্তু আজ সে কোম্পানিগুলো কিন্তু বার্ডেন হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, আর রিটার্ন দেওয়ার ক্ষমতা নেই। বিডিএল, ভারত ডায়নামিক লিমিটেডের পি রয়েছে 121। এই অবস্থায় সে কোম্পানিটা 56,000 কোটির লার্জ ক্যাপ কোম্পানি, সে আর টানবে কি? এখন শুধু কারেকশান হবে। যে কোম্পানি এককালে দৌড়ে গেছে প্রচুর, সে কোম্পানি আর দৌড়চ্ছে না, সে কোম্পানি এখন আস্তে আস্তে থেমে যাচ্ছে, সে কোম্পানি আস্তে আস্তে এখন দাঁড়িয়ে যাচ্ছে। 5 বছরে ডবল কখনো করছে, কখনো করছে না। কিন্তু যদি এমন কিছু কোম্পানি বাছা যায় যে কোম্পানিগুলো পোটেনশিয়াল গ্রোথ রয়েছে দুর্দান্ত, তাহলে এই ভিডিওর মধ্যে সেই সব কোম্পানিগুলোর কথা বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর একটা বিরাট বড় সুযোগ নিয়ে আসছে আমাদের কাছে। ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর, যেখানে বহু লক্ষ কোটি টাকা কিন্তু ভারত সরকার অনুদান দিয়েছে। যদি ডেটাটা দেখো, দেখবে 7.85 লাখ করোড়, এই এত বিরাট একটা বাজেটে এই পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে। এবং এছাড়া 2.199 লাখ করোড় এটা হচ্ছে মডার্নাইজেশনের জন্য। মডার্নাইজেশন মানে এই টোটাল সিস্টেমটার মডার্নাইজ করার জন্য এত বড় পরিমাণ। এই যে বরাদ্দর পরিমাণ দেখি সারা বিশ্বের মধ্যে 3য় স্থানে চলে এসছে ভারত, এত পরিমাণে ইনভেস্ট করছে। কারণটা কি? তার কারণ জানলে খুব চমকে যাবে, অবাক হয়ে যাবে। এই যে বাজেটে এই যে এত বড় টাকা রেখেছে বাজেট অ্যালোকেশনে, তার মূলের কারণ রয়েছে আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত মানে একটা সময় ভারত যে দুর্বল ছিল, তাকে বিদেশ থেকে সব জায়গা থেকে ধার করতে হতো, বিভিন্ন অস্ত্র নিয়ে আসতে হতো, একেবারে অবস্থা খারাপ সেই দেশ। এখন আমি এবারে দেখলাম, গতবারে 23,000 কোটি টাকা কিন্তু তারা এক্সপোর্ট করেছে। আর আগামী দিনে 50,000 কোটিতে কিন্তু টার্গেট করা রয়েছে। 50,000 ক্রোর্স 2030 সালের মধ্যে টার্গেট করা আছে। আর এই 23,000 যেটা ছিল, সেটা 27,000-এ এই মুহূর্তে রয়ে গেছে, 27,000 কোটিতে। যেগুলো এক্সপোর্ট করছে তার যদি লিস্ট বের করি, একটা বিরাট লিস্ট। প্রথম দিকে মিসাইল নিয়েই এদের একটা বিরাট বড় জায়গা ইন্ডিয়া রেখেছে। অগ্নি মিসাইল, সারফেস টু সারফেস মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, ইভেন সাবমেরিন থেকে বিভিন্ন রকম মিসাইল, ব্রহ্মোস মিসাইল, প্লাস নিউক্লিয়ার ওয়েপন নিয়ে অ্যাটাক করানোর জন্য, প্লাস অগ্নি 5 যেটা এসছে, সেটা হচ্ছে সাংঘাতিক লেভেলের ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইল বলা হয়। 5,000 কিলোমিটার বলে দেখিয়েছে, অরিজিনালি 7,000 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। কন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল চায়নার মোটামুটি পুরোটা, ইভেন ইউরোপের অনেকটা অংশ কিন্তু কভার আপ করে ফেলছে। এখন এসব তো গেল একটা ঘটনা, এবার আমি আসছি অন্য ঘটনার দিকে, যেটা জানা বেশি জরুরি। এই মুহূর্তে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করা যেতে পারে? সবথেকে বড় কোম্পানি যদি নাম বলি, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড। আরও বড় কোম্পানির নাম বলে দিই, ভারত ডায়নামিক লিমিটেড। আরও বড় কোম্পানির নাম যদি বলে দিই, কোম্পানির নাম হচ্ছে আমরা দেখে রেখেছি নিবে লিমিটেড। তারপরে আমরা পারস ডিফেন্স, রাইট? একদম ভুল। কেন ভুল? এসব কোম্পানিগুলো ভ্যালুয়েশন অনেক বেশি। তবে একটা জিনিস চিন্তা করে দেখো, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড একটা লার্জ ক্যাপ কোম্পানি। লার্জ ক্যাপে একটা কোম্পানি, একটা বড় হাতি কত জোরে দৌড়বে? দৌড়াতে পারবে না। তুমি যদি যাও পারস ডিফেন্স, অলরেডি ভ্যালুয়েশন 121-এ চলে গেছে। 1 টাকার বদলে 121 টাকা তোমায় দিতে হচ্ছে। যদি প্রাইস টু বুক ভ্যালু তুলনা দেখো, অন্তত 10 থেকে 12 গুণ বেশি দামে তোমাকে কিনতে হচ্ছে। কেন কিনবে? নিবে যদি দেখো, নিবে এই মুহূর্তে রয়েছে 400 বেশি প্রাইস টু আর্নিং রেশিওতে বসে রয়েছে। যদি ভারত ডায়নামিক লিমিটেডকে দেখো, লার্জ ক্যাপ কোম্পানি, 51,000 কোটির, তার পি রয়েছে 121। তাহলে তুমি কি এগুলোতে ইনভেস্ট করবে? তুমি কি এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে যে কোম্পানিতে ইনভেস্ট করার পরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা তোমাকে 5 বছরে জাস্ট ডবল করে দেবে? এই ডবল করাটাও সবসময় সম্ভব নয়। যদি তোমার সেটাই হয়, 5 বছরে ডবল হয়, তাহলে 20 বছরের মধ্যে জাস্ট এটাকে 4x টাইম হবে, এর বেশি হতে পারবে না। 1 লক্ষ টাকা ইনভেস্ট করে, তাহলে 5 বছর বাদে সেটা তার দাঁড়ালো 2 লক্ষ টাকা। বেশ, পরের 5 বছরে তার সেটা হয়ে গেল 4 লাখ।
তারপরের 5 বছরে সেটা হলো 8 লাখ, এবং তার পরের লাস্ট 5 বছরে তার হলো 16 লক্ষ টাকা। তার মানে সে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে গুরুত্বপূর্ণ মূল্যবান 20টা বছর কাটানোর পরে সে কী করছে, 16 লক্ষ টাকা নিয়ে সে চলে যাচ্ছে। তা তুমি বলো, যদি সেটা রাখতে চাও রাখতে পারো, অথবা যদি তুমি রিস্ক নিতে চাও, রিস্ক ক্যালকুলেটেড রিস্ক, তাহলে তোমার ক্ষেত্রে এটাকেই তুমি অন্য অপশানে যদি ভাবো যে প্রথম 5 বছরের মধ্যে যদি তুমি 1 লক্ষ টাকাকেই রাখো, তাহলে পর কি হয়, 1 লক্ষ টাকা তোমার যদি 5 ইয়ার্সের মধ্যে তুমি রাখো, এবং তাহলে মোটামুটি তোমাকে যদি এটা 10 লক্ষতে পরিণত করতে পারে প্রথমবার, এবং পরের 5 বছরের মধ্যে তাহলে এই 10টা যদি কম বেশি মোটামুটি যদি ডবল করে দেয় তাহলে 20 লাখ হয়ে যাবে, এবং তার তৃতীয় বছরের মধ্যে এটাকে কম বেশি এটা 30 থেকে 40 লক্ষ টাকায় যদি দাঁড় করাতে পারো, তাহলে পর তোমার কিন্তু কোথা থেকে কোথায় চলে যাচ্ছে চিন্তা করে নাও। যখন তোমার অ্যারাউন্ড 15টা বছর পার হয়ে গেল, তখন তুমি এই 40 লাখটাকে এই স্কিমে ফেলে রাখলে, ফলে 5 বছরে এটা তোমার 80 লাখসে চলে গেল এবং তুমি নিশ্চিন্তে রিটায়ারমেন্ট করে গেলে। তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এই কারণের জন্য আবার উল্টো দিকে বলতে পারো, স্যার যে 1 লক্ষ টাকা রাখলে আমার 10 যে হবেই এমন গ্যারান্টি কোথায়? কোনো গ্যারান্টি নেই। ইভেন উল্টো হতে পারে, 1 লক্ষ টাকাটা 50,000ও চলে যেতে পারে, এটাও হতে পারে। কিন্তু রিস্ক যদি তোমার টাকা বেশি থাকে, সেক্ষেত্রে তুমি কী করতে পারো, রিস্ক তখন তুমি কম নিতে পারো, বড় লার্জ ক্যাপে রেখে দিলে হয়ে গেল। কিন্তু যেখানে তোমার টাকাটা পরিমাণ খুব কম, সেখানে তোমাকে কিন্তু রিস্ক নিতেই হবে। যদি রিস্কটা এখন না নাও, এখন তোমার যে বয়সে রয়েছে, তাহলে পর তুমি কিন্তু শেষের দিকে গিয়ে আফটার এজ অফ 45-50 তুমি কখনোই সেই লেভেল রিস্ক নিতে পারবে না যে রিস্ক তুমি অল্প বয়সে নিতে পারছো। আমি কি বলছি ব্যাপারটা বোঝা গেছে? একজনের বয়স যদি 25 বছর হয়, কি 28 বছর হয়, 30 বছর হয়, সে যে ধরনের রিস্ক নিতে পারবে, একজনের বয়স যদি 50 বছর হয়, সে কখনই সেই রিস্কটা নেওয়া উচিত নয়। নিতে তো সে যে কেউ পারে, রিস্কটা নিতে কি, আমি 60 বছর 65 বছর হয়ে গেছে একজন আমার কাছে এসে বলছে আমার একটা এমন পোর্টফোলিও বানান, বেশি না ওর কত 30 না 40 লক্ষ টাকা একটা পোর্টফোলিও বানিয়ে দিন, সেই পোর্টফোলিওর মধ্যে এমন স্টকগুলো রাখবো যেটা ডবল করে দেবে 3-4 বছরের মধ্যে। এমনও হতেও পারে, পোর্টফোলিও ডবল হবে না, কিন্তু স্টক যে কটা রাখবে সে কটাকে ডবল করে দেবে কম বেশি। হয়তো হতে পারে রিস্কই সেগুলো। তাকে যখন আমি বললাম যে অর্ধেকও হয়ে যেতে পারে, বলছে যা হোক হোক। তার মানে সে এই লেভেলে গিয়ে সে চিন্তা করছে যে এই বয়সে যে আমি যা খুশি হোক, এই টাকাটা চলে গেলে আমাকে যায় আসে না, কিন্তু এসে গেলে আমি একটা দাও খেলবো। সেটা হচ্ছে কিন্তু জুয়া খেলা। কিন্তু একটা 20-22-25 বছরের ছেলে কিন্তু একটা এমন স্মল ক্যাপ কোম্পানি ইনভেস্ট করতে পারে যেখানে তার রিটার্নটা 10x দিতেও পারে। 10x রিটার্ন কি দেয়নি? অজস্র কোম্পানির কথা বলবো, বাজাজ ফাইন্যান্সের কথা যদি বলে থাকি, একসময় কিন্তু ইনফোসিসও এরকম রিটার্ন দিয়েছিল 10x 12x। দীপক নাইট্রেট 60% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে গেছে, মোটামুটি কিছু না হলেও এর অনেক বেশি রেটে দেখিয়ে দিয়েছে। শুধু এখানে কেন, অজস্র যে সমস্ত কোম্পানিগুলো রয়ে গেছে, যে কোম্পানিগুলো আইটি সেক্টরের মধ্যেও রয়ে গেছে, কিংবা উইপ্রো একটা সময় দেখিয়েছিল আমাদেরকে, তারও পরবর্তীকালে বহু কোম্পানিতে আমরা কিন্তু এরকম দেখেছি। ইভেন ওয়ারি এনার্জি যদি বলো, ওয়ারি রিনিউয়েবলসের কথা বলো, সেগুলো কত গুণ রিটার্ন করে দিয়েছে কিছু বছরের মধ্যে। তো সেইগুলো সব সম্ভব। তার জন্য দরকারে এত কথার মূলের এবার আসছি শেষ কথাতে, সেটা হচ্ছে তাহলে আমাদের টার্গেট রাখা উচিত, যদি অল্প বয়স থাকে এবং যদি আমাদের সেই রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, স্মল ক্যাপে দিকে নজর রাখো। আজকে যে কথাগুলো বলবো, বেশ কিছু স্মল ক্যাপের কথা বলছি, সেগুলোর মধ্যে একটা হোমওয়ার্ক থাকবে, নিজেরা সেখান থেকে আমাকে বলে দেবে। আমি কোম্পানিগুলোর কথা যখন বলে যাচ্ছি, যেরকম ধরনের বেশ কিছু কোম্পানির কথা বলবো, ইউনিমেক অ্যারোস্পেস নাম্বার 1, তোমরা এগুলোকে যাচাই করে দেখবে। সিকা ইন্টারপ্ল্যান্ট নাম্বার 3 যদি বলি, আরেকটা কোম্পানি সিএফএফ ফ্লুইডস। এই সিএফএফ ফ্লুইডস কিন্তু সাংঘাতিক লেভেলে সাবমেরিনের উপর কাজ করছে, দুরন্ত কোম্পানি, ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা রয়েছে। 1844 হচ্ছে এই মুহূর্তে মার্কেট ক্যাপ রয়েছে, আর পি রয়েছে 47। আমি যদি তারপরে চলে যাই, তানিজা অ্যারোস্পেস, আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু আমরা দেখছি মার্কেট ক্যাপ দুরন্ত রিস্কি, ন্যানো ক্যাপ কোম্পানি 780। আচ্ছা, হাই এনার্জি ব্যাটারি, এই কোম্পানিটা কিন্তু ভেরি ন্যানো ক্যাপ কোম্পানি, 500 কোটি। এই কোম্পানি পি রয়েছে দুরন্ত 30p, ইন্ট্রিনসিক ভ্যালুর থেকেও দারুণ জায়গা রয়েছে। এইগুলো হচ্ছে স্কোপ। আমি আরেকটা কথা বলবো, C2C অ্যাডভান্সও খুব ভালো। এছাড়া হচ্ছে ডিজি লজিক বলে একটা কোম্পানি রয়েছে, সেও ভালো রয়েছে। এছাড়া আমি যদি বলি এই কোম্পানিগুলোর মধ্যে কৃষ্ণা ডিফেন্স, এরা সব কিন্তু রয়ে গেছে
আমাদের স্মল ক্যাপের মধ্যে, এবং ভবিষ্যতে এরা দুর্দান্ত রিটার্ন দিতে পারে। আমি কিন্তু এখানে একবারও বলছি না হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কথা, কিংবা আমি বলছি না কোম্পানির কথা। সেন্ট্রাম ইলেকট্রনিক্স একটা ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি, যে কোম্পানি ভালো রিটার্ন দিতে পারে। তাহলে আমি এতগুলো কথার মধ্যে কথা আছে একটা, স্মল ক্যাপকে দেখো, ফান্ডামেন্টাল শেখো। ফান্ডামেন্টাল শেখার জন্য দেখতে পারো আমার এই চ্যানেলের মধ্যে টেকনিক্যাল ব্যাপার দেখতে পারো, ওই চ্যানেল রয়েছে সেখানে ফান্ডামেন্টাল দেখতে পারো। এইগুলোর মাধ্যমে জেনে জেনে শিখে নিজেরা একটা এমন জায়গায় পৌঁছো যেখানে এইসব কোম্পানিগুলোর মধ্যে সেরা কোম্পানি কোনটা, ভালো খারাপ কোনটা নিজেরা বুঝে নিতে পারবে। তো এতগুলো কথার মধ্যে কথা হচ্ছে একটা, ভালো ফান্ডামেন্টাল শেখো, জানো, বোঝো এবং তাতে ইনভেস্ট করো।